সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। সাংবাদিক বৈঠক করে তিনি বলছেন, প্রধানমন্ত্রীকে আমি কথা দিয়েছি পশ্চিমবঙ্গকে বৃদ্ধাশ্রম হতে দেব না, পশ্চিমবঙ্গের ছেলেমেয়ের ব্রেন ড্রেন হতে দেব না। ক্রীড়া শিক্ষা নিয়ে পরিকল্পনা রয়েছে। অসম থেকে দিল্লি ফিরে প্রধানমন্ত্রী আমার সব কথা শুনলেন। আমি এই কঠিন লড়াই যুবদের জন্য, ক্রীড়ার জন্য লড়তে রাজি। কি বলেছেন সাংবাদিক বৈঠকে লিয়েন্ডার পেজ, শোনাবো। प्रधानमंत्री को मैंने पूरा पेन पॉइंट्स बताए कि मैं बंगाल को ओल्ड एज होम नहीं बनाना चाहता हूँ, मैं बंगाल को और बंगाल यूथ को उसका जिंदगी बनाना चाहता है। ये मेरा सपना है कि बंगाल का यूथ ब्रेन ड्रेन नहीं हुए। स्पोर्ट्स और स्पोर्ट्स एजुकेशन के साथ बंगाल का इंडस्ट्री, बंगाल का इंफ्रास्ट्रक्चर, बंगाल का स्पोर्ट्स एजुकेशन, और इसके लिए मैं प्रधानमंत्री नरेंद्र मोदी जी को धन्यवाद कहना चाहता हूँ कि वो मेरा बात सुना। जो मोदी जी ने मेरे को एक रिस्पॉन्सिबिलिटी दी है कि 2036 का ओलंपिक्स मैं मेहनत करना है, मुझे मेहनत करना है, टीम बना के ओलंपिक्स इस देश को लाने का ही है। मोदी जी का पास ओलंपिक्स आने का ही है। जो गुजरात का कॉमनवेल्थ गेम्स पे मेहनत करने का है, मैं मेहनत करूंगा। উনি রাজ্যের জন্য কি করেছেন পাল্টা প্রশ্ন তুলেছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। আজ থেকে 3 সপ্তাহ আগে জানতেন লিয়েন্ডার পেজের অনেক রকম পরিকল্পনা আছে। উনি টেনিস খেলেন। বাংলা টেনিসের জন্য কিছুদিন আগে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন বিটিএ তাকে সভাপতি নিয়োগ করলেন। তারপরে উনি বাংলা টেনিসের জন্য কিছু করেছেন? আমি জানতে চাইছি। এত বড় বড় কথা বলছেন, আমি প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি, কি করেছেন? কোনো কিচ্ছু করেননি বাংলার জন্য, বাংলার খেলাধুলোর জন্য, ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের খেলাধুলোর জন্য। আজকে বলছেন বেকার থাকতে দেবো না, এখানে ব্রেন ড্রেন হতে দেবো না। ব্রেন ড্রেনের সব থেকে বড় লোক হচ্ছেন লিয়েন্ডার পেজ। হাবড়ার বিজেপি প্রার্থীর হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিলেন তনয় শাস্ত্রী। চলতি বছরের গোড়ার দিকে অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে মঞ্চে হেনস্থার অভিযোগ ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। এবার সেই তনয় শাস্ত্রীর বিজেপিতে যোগদানে কটাক্ষ করেছে তৃণমূল। ন্যায্য বিচার পেতেই বিজেপিতে পাল্টা জবাব দিয়েছেন তনয় শাস্ত্রী। অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে মঞ্চে হেনস্থার অভিযোগ ঘিরে বছরের গোড়াতে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তনয় শাস্ত্রী। ঘটনার জেরে গ্রেপ্তার হয়ে জেলেও যেতে হয়েছিল তাকে। আর এবার ভোটের মুখে সোজা রাজনীতির ময়দানে ঢুকে পড়লেন তনয় শাস্ত্রী। হাবড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের হাত ধরে যোগ দিলেন পদ্ম শিবিরে। আমাকে ফাঁসানো হয়েছিল, টোটাল লিড তৃণমূল থেকে করা হয়েছিল। আজকে আমি প্রকাশ্যে আসলাম যেহেতু আমি ফ্ল্যাগ ধরেছি। চলতি বছরের 25শে জানুয়ারি বনগাঁয়ে একটি অনুষ্ঠান চলাকালীন অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ওঠে উদ্যোক্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী। পুলিশ কর্মীদের তদন্তে বাধা ও মারধরের অভিযোগে গ্রেপ্তার হন তনয় শাস্ত্রী। পাল্টা অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে অনুষ্ঠানের জন্য টাকা নিয়েও শর্ত ভাঙার অভিযোগে 20 লক্ষ টাকার মামলা করেন তিনি। সেই সময় তনয় শাস্ত্রীর আইনি লড়াইয়ে পাশে দেখা যায় বিজেপি নেতা ও আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারিকে। বৃহস্পতিবার হাবড়ার দেশবন্ধু পার্কে বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের হাত ধরে বিজেপিতে যোগ দেন সেই তনয় শাস্ত্রী। তনয় শাস্ত্রী যিনি মিমি চক্রবর্তীকে গান গাওয়ার জন্য এনেছিলেন, উল্টে তাকে জেল খাটিয়ে ছাড়লো। এই হলো তৃণমূল। সে আমাদেরকে আবেদন করেছিল যে আমি মোদিজির আদর্শিত আমি বিজেপি জয়েন করতে। তৃণমূলের পাওয়ার নিয়ে আইনতভাবে আমাকে ভীষণ পরিমাণে টর্চারিং করা হয়েছিল। হিন্দুত্বের এই সরকার, যেই সরকারের ন্যায্য বিচার আছে। যদিও ভোটের মুখেই যোগদানকে কটাক্ষ করেছে তৃণমূল। সে কি বনগাঁর তনয় শাস্ত্রী হাবড়ায় এসে জয়েন করলেন কিছু লোক সংখ্যা বাড়ানোর জন্য? দেখুন, রাজনীতিতে না এদের কোনো মূল্য নেই। এরা জয়েন করলো কি করলো না সেটা তাদের দলের ব্যাপার। ভোটের মুখে এ রাজ্যে দলবদল নতুন কিছু নয়, কিন্তু এই তনয় শাস্ত্রীর যোগদানে আদৌ কি কোনো লাভ হবে বিজেপির? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। প্রতিদ্বন্দ্বীকে হালকাভাবে নিতে চান না, আবার আত্মবিশ্বাসেও আঁচ লাগতে দেন না। পারফরমেন্সকে পুঁজি করে বিধাননগরে জয়ের হ্যাট্রিক করার পর এবার ব্যাটে বলে 4 মারতে চান সুজিত বসু। ভোট ঘোষণার পর প্রথম রবিবার জনসংযোগের শান্তিতে রাস্তায় নামলেন তৃণমূল প্রার্থী।
একদা রাজনৈতিক গুরু সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তীকে হারিয়ে 2009 সালে বিধানসভায় প্রবেশ, তারপর 2011, 2016, 2021 হ্যাট্রিক। এবার নজরে 26, একেবারে 4 মারতে চান সুজিত বসু। সেই লক্ষ্যে রবিবার শুরু করলেন প্রচার। একদিকে বিধায়ক ও মন্ত্রী, তার উপর শ্রীভূমির শারদোৎসবের হর্তাকর্তা। পুজোর মতো তাঁর প্রচারেও জাঁকজমক, বাজছে ঢাক, বাজছে গান, উঠছে স্লোগান। হাতে হাতে প্রার্থীর কাট আউট, ওপর থেকে মাথায় পড়ছে ফুলের পাপড়ি, ফুল মালা টিপ পরিয়ে প্রার্থীকে বরণ করছেন স্থানীয়রা। প্রচার মিছিল নাকি বিজয় উৎসব বোঝাই মুশকিল। প্রচুর মানুষ রাস্তায় নেমেছে, আর এটুকু বলতে পারি এই মিছিল থেকে প্রমাণ করছে যে আবার তৃণমূল সরকার হবে এবং সুজিত বসু জিতবে। আজকে আপনার যে প্রথম মেগা র্যালি, সেটা তো মোটামুটি একটা বিজয় মিছিলের চেহারা নিয়েছে দেখতে পাচ্ছি, ঢাক গান সবকিছু মিলিয়ে। এমনি হয়, আমাদের শুরুটা এমনি হয়, শেষটা এমনি হয়। প্রথমে ঢাক ঢোল বাজে, যেমন পরেও ঢাক ঢোল বাজে বিজয় উৎসবও হয়। আর সব শিল্পীরাই এসছে, আর সাধারণ মানুষ রাস্তায় আছে সব থেকে বেশি। এবারও তিনি বিধাননগরে তৃণমূলের প্রার্থী, তার প্রতিদ্বন্দ্বী বিজেপির শরদ্দত্ত মুখোপাধ্যায় এবং সিপিএমের সৌম্যজিৎ রাহা। টানা 15 বছরের বিধায়ক, এবারও কি সেই ধারা বজায় থাকবে? চেনা মাঠে ফের কি ঘাসফুল ফোটাতে পারবেন লেকটাউনের বাসিন্দা? আশাবাদী তৃণমূল প্রার্থী। গত 3 বারের নির্বাচন, 3 বার 3 দলের আলাদা আলাদা প্রার্থীকে আপনি মুখোমুখি পেয়েছেন। এবছর বিপক্ষ প্রার্থীদের কিভাবে দেখছেন? যে কেউ প্রার্থী হোক না, প্রার্থী তো সবাই হতে পারে, সবাইকারই ইচ্ছে থাকতে পারে। এ নিয়ে আমার কোনো ভাবনা নেই। যেই অপোনেন্ট হোক, যেই হবে, কোনো অসুবিধা নেই। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফায় কলকাতায় ভোট, ফল ঘোষণা 4 মে। সেদিনই মিলবে সব উত্তর। অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।